প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর ষষ্ঠ পর্বে পৃষ্ঠা 150-তে। তোমরা যারা এখনো প্রথম থেকে পঞ্চম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে পঞ্চম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত পঞ্চম পর্বে যে ত্রিকোণমিতির অনুপাতের মানগুলো আমি বের করে দেখিয়েছি তোমাদেরকে খুব সহজে কিভাবে বের করা যায়, সেটা আমি গত পর্বে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, যে তোমরা যদি গত পর্বটি দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা গত পর্বটি দেখে নিবা, কারণ ত্রিকোণমিতির বাস্তব সমস্যাগুলো সমাধান করতে এই যে কোণের অনুপাতের মানগুলো অবশ্যই তোমাদের জন্য খুব প্রয়োজনীয় জিনিস। আমি গত পর্বে সেগুলো খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে বের করতে হয় সেটা শিখিয়ে দিয়েছি। গত পঞ্চম পর্বে আমি এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের পর্বে আমি তার নিচ হতে সমাধান করব, অর্থাৎ সমস্যা হতে। এখানে বলা আছে উপরের সারণী ব্যবহার করে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি। অর্থাৎ গত ক্লাসে যে সারণীটা আমি তৈরি করে দেখাইছি, সেই সারণীটার ব্যবহার করে আমরা কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারবো। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। সমস্যা: সমকোণী ত্রিভুজ ABC এর এ কোণ সমান 30 ডিগ্রি, বি কোণ সমান 90 ডিগ্রি এবং AB বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। BC ও AC বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্ন অনুসারে যদি আমরা চিত্রটা আঁকি, আমরা প্রথমে ABC একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের এই যে এ কোণটা সমান হচ্ছে যে 30 ডিগ্রি, আর এখানে যে বি কোণটা আছে এই বি কোণটার পরিমাপ হচ্ছে যে 90 ডিগ্রি। এরপরে এবি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে যে ভূমি আছে এই ভূমিটার দৈর্ঘ্য হচ্ছে যে 7 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বের করতে বলছে বিসি, অর্থাৎ এটার দৈর্ঘ্য, এবং এসি এটার দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি এখানে যে 30 ডিগ্রি কোণ আছে, এই কোণের বিপরীত বাহু হচ্ছে যে বিসি বাহু। তাহলে এটাকে আমরা কি বলি? বিপরীত বাহু। বিপরীত বাহুকে আমরা বলি লম্ব। কি বলি? লম্ব। বিপরীত বাহুকে আমরা বলি লম্ব। এবার নিচে যেটা আছে, অর্থাৎ কোণ সংলগ্ন যে বাহুটা আছে যে ভূমির সাথে, সেটা হচ্ছে কি? ভূমি। এটা হচ্ছে কি? ভূমি অথবা সন্নিহিত বাহু। ভূমি বা সন্নিহিত বাহু। আর যে এখানে বি কোণ আছে, যেটা পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, এই সমকোণের বিপরীত যে বাহুটা আছে সেই বাহুটার নাম হচ্ছে যে অতিভুজ। এটার নাম কি? অতিভুজ। তাহলে আমাদের অতিভুজ এবং লম্ব এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রশ্নটা বুঝে গেলাম, এবার আমরা সমাধান করব। চলো এবার সমাধান করি। আমাদের এখানে ভূমি দেওয়া আছে আর এদিকে লম্বটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে লম্বটার মান বের করব। তাহলে লম্বটার পরিমাণটা কত হবে সেটা বের করব। তাহলে লম্ব এবং ভূমির সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমরা জানি যে tan সমান লঘু, অর্থাৎ লম্ব বাই ভূমি। অর্থাৎ লঘু ল হচ্ছে লম্ব, ভূ মানে হচ্ছে ভূমি। তাহলে লঘু মানে হচ্ছে কি? tan, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে আমরা সেজন্য লিখলাম, দেখো, ত্রিভুজ ABC হতে আমরা পাই tan A, অর্থাৎ এই যে এ কোণের মান 30 ডিগ্রি, tan A সমান BC বাই AB। BC হচ্ছে কি? লম্ব, আর AB হচ্ছে কি? ভূমি। যা আমি কিছুক্ষণ আগে বললাম, লম্ব বাই ভূমি, অর্থাৎ লঘু। লঘু মানে হচ্ছে tan। বা এবার আমরা এই যে এর পরিবর্তে কত বসাবো? 30 ডিগ্রি বসাবো। তাহলে এর পরিবর্তে আমি যে 30 ডিগ্রি বসালাম, ইকুয়াল টু BC, যেটা মান বের করতে হবে সেটা লিখে দিলাম, আর AB
এ বি এর মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে যে 7 সেন্টিমিটার, সেটা 7 সেন্টিমিটারটা এখানে লিখলাম। এরপর দেখো পরের লাইন tan 30, tan 30 মান হচ্ছে কত 1/√3, অর্থাৎ গত ক্লাসে যে চার্টটা আমরা বের করেছিলাম সেই চার্টের মধ্যে আমরা দেখলে সেটা পাবো। সেই চার্টে দেখো প্রিয় শিক্ষার্থীরা, tan এই যে 30 ডিগ্রি মান হচ্ছে যে 1/√3, এটা ওই যে tan 30 জন্য বসানো হয়েছে এইখানে। এরপরে এই ইকুয়াল টু এখানে বসানো হয়েছে, বিসি বাই এই 7টা কেন বসানো হয়েছে। এবার দেখো এই লাইনটার পরে এখানে আমরা আরেকটা লাইন প্রিয় শিক্ষার্থী করতে পারি, সেটা হচ্ছে কি আমরা আরো গুণন করতে পারি। আরো গুণন করতে পারি যে বিসি দিয়ে প্রথমে √3 কে গুণ করলে বিসি √3 ইকুয়াল টু 7 1 যা 7। এরপরে বিসি সমান বের করছে, দেখো বিসি সমান যেহেতু এখানে √3 এখানে গুণ আকারে আছে, সেই √3 7 কে গিয়ে ভাগ হবে, তাহলে 7/√3। এবার 7 কে √3 দিয়ে ভাগ করতে হবে। দেখো প্রথমে 7 প্রেস করলাম, এরপরে ডিভিশন, এরপরে √, এরপরে 3, এরপরে ইকুয়াল। দেখো আসছে 4.0414518884। আমরা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত লিখেছি 4.04 পর্যন্ত। এই যে এখানে দেখো 4.04 সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা একটার আনসার পেয়ে গেছি। সেটা কিসের আনসার? সেটা হচ্ছে বিসি এর আনসার। বিসি মানে কি? লম্ব। তাহলে লম্ব এর আমরা মান পেয়েছি কত? লম্ব এর আমরা মান পেয়েছি যে 4.04। তাহলে আমরা লম্বের পাশে বা লম্বের মধ্যে লিখতে পারি যে 4.04 সিএম, অর্থাৎ সেন্টিমিটার। তাহলে আমরা লম্বের পরিমাপটা পেয়ে গেছি। এবার আমরা বের করব অতিভুজের মান। তাহলে আমরা এটা পিথাগোরাসের মাধ্যমেও বের করতে পারি, কারণ এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস বলেছেন যে দুইটা যদি আমরা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মাপ যদি আমরা জানি, তাহলে আমরা আরেকটা বাহুর মাপ কিন্তু বের করতে পারি। অর্থাৎ পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটা ব্যবহার করে। এখানে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব যে যেহেতু আমরা এখানে ভূমির মাপটা আছে, অতিভুজটা বের করতে হবে, তাহলে আমাদের লাগবে ভূতি, অর্থাৎ কস এর মান। হ্যাঁ, কস ইকুয়ালটা হচ্ছে কি ভূতি, অর্থাৎ ভূ মানে হচ্ছে ভূমি আর তি মানে হচ্ছে অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ হচ্ছে কস। তাহলে কস দিয়ে আমরা বের করতে পারি, সেজন্য লিখলাম দেখো প্রিয় শিক্ষার্থীরা, আবার কস এ ইকুয়াল টু যে ভূতি অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কি এবি, এই যে এবি লেখা হয়েছে, অতিভুজ হচ্ছে কি এসি, এখানে এসি লেখা হয়েছে। এবার সুতরাং এক কোণের মানটা বসাচ্ছি, এক কোণের মান হচ্ছে কত 30 ডিগ্রি। তাহলে সুতরাং cos 30 ডিগ্রি ইকুয়াল টু এবি এর মান দেওয়া আছে কত 7, 7 বসালাম, এসিটা বের করতে হবে, তাই এসিটা এখানে বসিয়ে রাখলাম। এবার cos 30 মান বসাবো। cos 30 মান হচ্ছে যে √3/2। দেখো আমরা গত ক্লাসে যে চার্টটা বের করেছিলাম সেই চার্টটা থেকে দেখতেছি cos 30 মান হচ্ছে যে √3/2, এটা আমরা সেখানে বসাবো। এখানে বসানো হলো, অর্থাৎ cos 30 পরিবর্তে √3/2 বসানো হলো ইকুয়াল টু 7/AC। এবার আমরা এইখানে এটার পরে একটা লাইন এখানে আমরা করতে পারি, সেটা হচ্ছে কি কোণায় কোণায় গুণ করতে পারি, অর্থাৎ AC ইন্টু √3 ইকুয়াল টু এটা গুণ করতে পারি 7 দুগুণে 14, অর্থাৎ 7 2 যা 14। তাহলে বা এই যে এখানে ইমপ্লাইজ দেওয়া হয়েছে AC ইকুয়াল টু, যেহেতু S এর সাথে √3টা গুণাকার আছে, সেটা যখন এই পাশে আসবে তখন ভাগ হয়ে যাবে, অর্থাৎ 14 ডিভিশন যে √3। এবার 14 কে √3 দিয়ে ভাগ করতে হবে। দেখো প্রথমে 14 প্রেস করলাম, এরপরে ডিভিশন দিলাম, এরপরে √/, চিহ্ন দিলাম, এরপরে 3 দিলাম ইকুয়াল টু, দেখো 8.082903769। এখান থেকে আমরা 2 ঘর পর্যন্ত লিখব, অর্থাৎ দশমিকের পরে 2 অঙ্ক। 8.08, এই যে 8.08 সেন্টিমিটার প্রায়, এখানে
লেখা হয়েছে সেটা। তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি যে এসি এর মান হচ্ছে যে 8.08 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে অতিভুজ পেয়ে গেছি যে 8.08 সেন্টিমিটার। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। এবার চলো আরো সামনের দিকে আগাই। আমাদেরকে একটা দলগত কাজ দিয়েছে। দলগত কাজের মধ্যে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উপরে সমস্যাটির মতো একটি করে সমস্যা তৈরি করো এবং তোমার একজন সহপাঠীকে সমাধান করতে দাও। সকলের সমাধান শিক্ষককে দেখাও। অর্থাৎ তুমি যে প্রশ্নটি তৈরি করবে সেটা তুমি তোমার সহপাঠীকে দিবে, আর তোমার সহপাঠী যে প্রশ্নটা তৈরি করবে সেই প্রশ্নটা তোমাকে দিবে। এবার তোমরা সমস্যাগুলো সমাধান করে নিবা। সমস্যাগুলো সমাধান করে নেওয়ার পর এগুলো তোমরা তোমাদের যে গণিতের শিক্ষক আছেন, তিনি সম্মানিত শিক্ষক মহোদয়কে তোমরা সেটা দেখাবে। এখন আমি আমার সহপাঠীর কাছ থেকে যে প্রশ্নটা পেয়েছি সেই প্রশ্নটার সমাধান আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। আমার পাওয়া প্রশ্নটি হচ্ছে যে ত্রিভুজ ডিইএফ এ কোণ ডি ইকুয়াল টু 45 ডিগ্রি এবং কোণ ই ইকুয়াল টু 90 ডিগ্রি ও ডিএফ বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, ডিই ও ইএফ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই প্রশ্নটার আলোকে আমি এখানে একটা চিত্র এঁকেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদেরকে এখানে বলছে যে প্রশ্নের মধ্যে যে ডিইএফ একটা সমকোণী ত্রিভুজ, আমি সেই ত্রিভুজটা এঁকেছি। ডিইএফ একটা সমকোণী ত্রিভুজ, সেখানে বলা হচ্ছে যে ডি যে কোণটা সেটা হচ্ছে 45 ডিগ্রি, সেজন্য এই ডি কোণটা 45 ডিগ্রি এঁকেছি। এরপরে ই কোণ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি এখানে আমি বুঝিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে যে 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি লিখে দিলাম। এরপরে যে ডিএফ বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, ডিএফ মানে হচ্ছে এটা মানে অতিভুজ। হ্যাঁ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এটা হচ্ছে যে 8 সেন্টিমিটার। এবার ডিই ও ইএফ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, অর্থাৎ কোনটা কোনটা, একটা লম্ব আর একটা হচ্ছে কি ভূমি, অর্থাৎ ডিই ভূমি বের করতে বলছে আর ইএফ লম্ব এটা নির্ণয় করতে বলেছে। এই বাহু দুটার পরিমাপ নির্ণয় করতে বলেছে। তাহলে প্রশ্নটা আমরা বুঝলাম। এবার চলো আমরা সেটা সমাধান করে নিই। যে ত্রিভুজ ডিইএফ এ আমরা এখানে বের করব যে কি, প্রথমে যে লম্বটা বের করব। লম্বটা বের করতে গেলে আমার কার সহযোগিতা লাগতেছে, যেটা মান আছে অর্থাৎ অতিভুজের মান আছে। তাহলে লম্ব এবং অতিভুজ সহকারে বের করব, অর্থাৎ লতি। হ্যাঁ, লম্ব এবং অতিভুজ সহকারে বের করলে লতি হয়, অর্থাৎ সাইন কি হয়, সাইন লাগবে। তাহলে সাইন, সেজন্য লিখলাম সাইন ডি। ডি মানে হচ্ছে এই ডি কোণটাকে বোঝানো হয়েছে। সাইন ডি ইকুয়াল টু, দেখো এখানে যে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কি ই এফ আর অতিভুজ হচ্ছে কি ডি এফ, লেখা হয়েছে দেখো। বা সাইন, এবার ডি এর পরিবর্তে কত ডিগ্রি বসাতে হবে এখানে, 45 ডিগ্রি ইকুয়াল টু ই এফ, আর ডি এফ এর মান কত দেওয়া আছে, ডি এফ এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, সেটা এখানে লিখেছি। এরপরে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে যে 1/√2 ইকুয়াল ই এফ বাই এখানে 8টা বসছে। আমরা যে সাইন 45 ডিগ্রিটা লিখেছি সেটা কোত্থেকে লিখেছি প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে গত ক্লাসে বের করেছিলাম যে সাইন 45 ডিগ্রির মান 1/√2, এই চারটা থেকে আমরা লিখলাম। এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এবার আমরা কি করব, কোনায় কোনায় আরো গুণন করব। যে √2 দিয়ে ইএফ কে গুণ করব, তাহলে ইএফ ইন্টু √2 হবে ইকুয়াল, এটা গুণ করব 8 1 যা 8, বা ইএফ ইকুয়াল টু √2 যেহেতু ইএফ এর সাথে গুণাকারে আছে, সেটা যখন এই পাশে আসবে তখন 8 কে √2 দিয়ে ভাগ হয়ে যাবে, 8/√2। এরপরে দেখো, সুতরাং ইএফ ইকুয়াল টু 8 কে √2 দিয়ে ভাগ করব, তাহলে 8 কে √2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 5.6568542449। এটা আমরা ক্যালকুলেটরে করে দেখতে পারি। প্রথমে 8 প্রেস করলাম, এরপরে ডিভিশন প্রেস করলাম,
এরপরে রুট ওভার প্রেস করলাম, এরপরে 2, এরপরে ইকুয়াল। দেখো 5.6568542449 এটা এখান থেকে আমি এখানে লিখেছি। এরপরে এটাকে ছোট করে নেব, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাখবো। তাহলে সুতরাং ইএফ অলমোস্ট 5. এখানে 66, অর্থাৎ 2 ঘরের পরে, অর্থাৎ 2 অঙ্কের পরে পরের যে অঙ্কটি আছে সেটা 4 অপেক্ষা বড়, সেজন্য এটার সাথে 1 যোগ হয়ে যাবে। তাহলে 1 যোগ হয়ে এটা 6 হয়ে গেল সেন্টিমিটার প্রায়। অবশ্যই প্রায় কথাটা লিখতে হয়। তাহলে আমরা একটা আনসার পেয়ে গেছি। সেটা হচ্ছে কিসের মান? সেটা হচ্ছে ইএফ এর মান। ইএফ মানে কি? ইএফ মানে হচ্ছে লম্ব। তাহলে আমরা লম্বের মানটা পেয়ে গেছি যে 5.66। তাহলে আমরা লম্বটা পেয়ে গেছি। এবার আমরা বের করব কি? ভূমির মান, অর্থাৎ ডিই এর মান নির্ণয় করব। চলো এবার ডিই এর মানটা নির্ণয় করি। সেজন্য আমরা লিখেছি যে আবার cos d ইকুয়াল টু যে ডিই বাই ডিএফ, অর্থাৎ cos অর্থ হচ্ছে যে কি? ভূতি। অর্থাৎ ভূতি মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এখানে ভূমি হচ্ছে যে ডিই, ভূমি হচ্ছে কি? ডিই। দেখো ভূমি হচ্ছে ডিই, হ্যাঁ, আর অতিভুজ হচ্ছে কি? ডিএফ। অতিভুজ হচ্ছে যে ডিএফ, সেজন্য সেটা এখানে লিখেছি প্রিয় শিক্ষার্থীরা যে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে যে কি? ডিই, আর অতিভুজ হচ্ছে যে ডিএফ। এবার মান বসাবো। ডি ডি কোণের মান হচ্ছে 45, তাহলে cos 45 ডিগ্রি ইকুয়াল টু, আর এখানে আছে ডিই আর ডিএফ, এটা মান কিন্তু দেওয়া আছে, অর্থাৎ অতিভুজের মান হচ্ছে 8, বা cos 45 ডিগ্রি মান হচ্ছে যে 1/√2, যেটা আমরা 4 থেকে দেখে লিখলাম, ইকুয়াল টু ডিই বাই 8, অর্থাৎ যে এটা আমরা 4 থেকে লিখলাম। এবার এবার কি করব? এবার আমরা আরো গুণন করব, অর্থাৎ এখানে এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে √2 দিয়ে ডিই কে গুণ করলে ডিই ইন্টু √2 ইকুয়াল টু 8 দিয়ে এবার 1 কে গুণ করব, 8 1 যা 8, বা ডিই ইকুয়াল টু এই 8 কে √2 দিয়ে ভাগ হবে। হ্যাঁ, যেহেতু এটা গুণাকার আছে সেটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, বা ডিই ইকুয়াল টু 8 কে আমরা √2 দিয়ে ভাগ আগেও করেছি, সেটা পেয়েছি 5.6568542449। এবার আমরা সেটা দশমিকের পরে 2 অঙ্ক পর্যন্ত লিখবো। তখন লিখবো কি? ডিই অলমোস্ট 5. এখানে 1 যোগ হয়ে 66 সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা দুটার আনসার পেয়ে গেছি, অর্থাৎ আমরা এখন ডিই অর্থাৎ ভূমির মান পেয়েছি 5.66। সেটা আমরা এখানে লিখে দিতে পারি যে 5.66 সেন্টিমিটার। তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি। পুরো সমাধানটি আমি তোমাদের লেখার সুবিধার্থে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যাতে তোমরা একসাথে পুরো সমাধানটি লিখে নিতে পারো, সর্বশেষ পর্যন্ত লিখে নিতে পারো। আশা করছি তোমরা ইতিমধ্যে লিখে নিয়েছো। তাহলে আমরা এরই মাধ্যমে দলগত কাজটা সম্পন্ন করলাম। এবার পরের অংশে যাই। 6 অর্থাৎ 6, বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ে ক্যালকুলেটরের ব্যবহার। সমকোণী ত্রিভুজের নিয়ম ব্যবহার করে তোমরা কিছু নির্দিষ্ট কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করেছ। যে কোনো কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক কোণের অনুপাত নির্ণয় করা কঠিন। সৌভাগ্যক্রমে আমাদের হাতের কাছে বর্তমানে বৈজ্ঞানিক ক্যালকুলেটর, কম্পিউটার বা অন্যান্য ডিভাইস রয়েছে, যার মাধ্যমে আমরা যে কোনো কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারি। ওইসব ক্ষেত্রে আমরা কোণের মানের জন্য যে অনুপাতটি প্রয়োজন হবে তা বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিতে পারবো। তোমাদের অনুশীলনের জন্য নিচের কোণগুলোর মান ক্যালকুলেটর ব্যবহার করে বের করো এবং সহপাঠীদের সাথে মিলিয়ে নাও। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। পরের পৃষ্ঠায় দেখো তোমাদের জন্য আবার জোড়ায় কাজ দিয়েছে। এখানে দুটা কাজ আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার। 1 নাম্বারে কি বলছে দেখো, শ্রেণী শিক্ষকের সাহায্য নিয়ে বৈজ্ঞানিক ক্যালকুলেটর বা কম্পিউটার ব্যবহার করে 40 ডিগ্রি, 55 ডিগ্রি, 62 ডিগ্রি, 83 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। শিক্ষকের নির্দেশ মতো আরো কিছু কোণের মান নির্ণয় করো। এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি, তোমরা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীরা। শুরুতে তোমরা ক্যালকুলেটরটা অন করবা,
অন করে এখানে ডি অর্থাৎ ডিগ্রিতে রাখবা। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালকুলেটরের মধ্যে সাইন, কস এবং ট্যান রয়েছে। ঠিক আছে, এই যে দেখো যে সাইন, কস এবং ট্যান রয়েছে। তাহলে আমরা তিনটা এখানে পাচ্ছি, সাইন, কস, ট্যান। বাকি তিনটা অর্থাৎ কট, সেক, কোসেক, এই তিনটা এখানে নাই। এই তিনটা বের করা একটু কঠিন মনে হবে, সেটা আমি তোমাদেরকে খুব সহজ করে বুঝিয়ে দেব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে দেখো সাইন 40, প্রথম আমরা সাইন এখানে প্রেস করলাম, এরপরে 40 প্রেস করলাম, ইকুয়াল টু দিলাম। দেখো আমাদের মানটা চলে আসছে 0.642787,609। এখান থেকে আমরা 4 ঘর পর্যন্ত লিখবো, অর্থাৎ দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত লিখবো। 0.6427 না লিখে 8 লিখবো, কারণ এই 7 এর পরের অঙ্কটা হচ্ছে যে 8, সেজন্য 4 ঘর পর্যন্ত লিখে আমি অবশ্যই এখানে একটা কি দিয়েছি দেখো, প্রায় লিখেছি। তোমরা এভাবে লিখবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার সাইন 55 ডিগ্রি বের করব। প্রথমে সাইন প্রেস করলাম, এরপরে 55 প্রেস করলাম, ইকুয়াল টু দিলাম। দেখো এখানে মান চলে আসছে 0.819152044। আমি যদি 4 ডিজিট পর্যন্ত রাখি, 1 পর্যন্ত রাখবো, 1 এর পরের অঙ্কটি হচ্ছে যে 5, সেজন্য এটাকে আমরা 2 লিখে প্রায় লিখবো। দেখো দশমিকের পরে 4 ঘর পর্যন্ত লিখে যে প্রায় লিখেছি। এবার বের করব সাইন 62। প্রথমে সাইন প্রেস করলাম, এরপরে 62 প্রেস করলাম, এরপরে ইকুয়াল টু দিলাম। তাহলে আসলো কি 0.882947,592। আমরা 4 ডিজিট পর্যন্ত রাখবো, অর্থাৎ 0.8829 পর্যন্ত রাখবো। দেখো দশমিকের পরে 4 ঘর পর্যন্ত রাখলাম, 0.8829 প্রায়। এরপরে আমরা বের করব যে সাইন 83 ডিগ্রি। প্রথমে সাইন প্রেস করলাম, এরপরে 83 ইকুয়াল দিলাম। দেখো 0.992546,151 আসছে। তাহলে আমরা লিখবো 0.9925 পর্যন্ত লিখবো। দেখো লিখেছি 0.9925 প্রায়। এবার কস বের করব। তাহলে তোমরা নিশ্চয় বুঝে গেছো, কস সাইন যেভাবে বের করছি ঠিক একইভাবে কসও আমরা বের করব। প্রথমে এখানে যে ক্যালকুলেটর থেকে কস প্রেস করলাম, এরপরে 40 দিলাম, এরপরে ইকুয়াল টু দিলাম। দেখো 0.766044443 আসছে। তাহলে আমরা 4 ঘর পর্যন্ত রাখবো, তো দশমিকের পরে 4 ডিজিট রাখবো, 0.7660 পর্যন্ত রাখবো। দেখো যে cos 40 ডিগ্রির মান 0.7660 পর্যন্ত রেখে প্রায় লিখেছি। ঠিক একইভাবে আমি এগুলো বের করে তোমাদের জন্য দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বাকিগুলো আমি তোমাদের জন্য নির্ণয় করে দেখালাম। cos 55 ডিগ্রি ইকুয়াল টু 0.5736 প্রায়, cos 62 ইকুয়াল টু 0.4695 প্রায়, cos 83 ডিগ্রি ইকুয়াল টু 0.1219 প্রায়। এরপরে tan এরটা দেখালাম, tan 45 ডিগ্রি ইকুয়াল টু 0.8391 প্রায়, tan 55 ডিগ্রি ইকুয়াল টু 1.4281 প্রায়। এরপরে tan 62 ইকুয়াল টু 1.8807 প্রায়। এরপরে tan 83 ডিগ্রি ইকুয়াল টু 8.1443 প্রায়। তাহলে আমরা ক্যালকুলেটরের যে নামগুলো আছে অর্থাৎ সাইন, কস, ট্যান, এগুলো আমরা খুব সহজে বের করে নিলাম, কিন্তু বাকিগুলো তো এখানে ক্যালকুলেটরের নাই। ঠিক আছে, সেটা আমরা কিভাবে বের করব? প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দ্বিতীয় পর্বে শিখিয়েছিলাম সাইন সমান হচ্ছে কি 1/কোসেক, কোসেক সমান 1/সাইন। তাহলে সাইন কিন্তু আমাদের কি আছে যে এই ক্যালকুলেটরের মধ্যে আছে, কিন্তু কোসেক তো আমাদের নাই। তাহলে আমরা কোসেক কিভাবে বের করব? তখন আমরা এই সূত্রটা ব্যবহার করে বের করব, অর্থাৎ সাইনের বিপরীত সূত্রটা ব্যবহার করে বের করব। ঠিক আমাদের কস আছে কিন্তু সেক নাই, তাহলে কসের বিপরীত সূত্র সেক, সেকের মাধ্যমে আমরা এটা বের করব, অর্থাৎ সেকের মানটা বের করব কসের বিপরীত সূত্রের মাধ্যমে। ঠিক একইভাবে আমাদের তো ট্যান আছে কিন্তু কট তো নাই, তাহলে ট্যানের বিপরীত সূত্রটা ব্যবহার করে আমরা কটের মানগুলো বের করব। দেখো আমরা এবার ডি নাম্বার বের করতেছি, অর্থাৎ কট ব্যবহার মানে বের করব।
কিভাবে বের করতেছি প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে দেখো। আমি বের করতেছি কট 40 ডিগ্রি। কিভাবে বের করতেছি? 1 ডিভিশন, তাহলে কটের বিপরীত হচ্ছে 10, তাহলে 10 40 ডিগ্রি দিয়ে ভাগ করলে 1 কে, যে কট 40 ডিগ্রি মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে দেখো যে ক্যালকুলেটর অন করে প্রথমে 1 প্রেস করবা, এরপরে ডিভিশন, এখানে কট কট যেহেতু বের করছিস তাহলে 10 দিবা, তাহলে 10 এখান থেকে প্রেস করবা, এরপরে 40, এরপরে ইকুয়াল। দেখো মানটা আসছে 1.191753593। এখান থেকে আমরা 4 ঘর পর্যন্ত লিখবো, অর্থাৎ দশমিকের পরে 4 ডিজিট লিখবো। তাহলে 1917 পর্যন্ত লিখবো। 7 এর পরের অঙ্কটা হচ্ছে 5, যেটা 4 এর চেয়ে বড়, সেজন্য এখানে 7 এর সাথে 1 যোগ করে আমরা 8 লিখেছি। দেখো যে 1.1918 প্রায় লিখেছি। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা কট 55 বের করবো। তাহলে কট 55 কিভাবে বের করবো? 1 ডিভিশন 10 55 দিয়ে। তাহলে যে প্রথমে 1 ডিভিশন, এরপরে 10 55 ইকুয়াল। দেখো মানটা চলে আসছে 0.700207538। এখান থেকে আমরা 4 ঘর পর্যন্ত লিখবো, অর্থাৎ দশমিকের পরে 4 ডিজিট লিখবো। 0.7002 পর্যন্ত লিখবো, লিখলাম। দেখো 0.7002 প্রায় লিখলাম। আশা করছি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পারতেছো। এবার বের করবো 1062। তাহলে আমরা এখানে এই যে রিপ্লে বা কপি যেটা আছে সেটা এখানে প্রেস করে আমরা এখানে 55 কে কি বানিয়ে দেব? 62 বানিয়ে দেব। ইকুয়াল টু দেব, ইকুয়াল টু দিয়ে দেখো মানটা চলে আসছে 0.531709431। এখান থেকে আমরা 4 ডিজিট পর্যন্ত লিখবো, অর্থাৎ 7 পর্যন্ত লিখবো। লিখছি দেখো 0.5317, এখান থেকে লিখছি দেখো 17 পর্যন্ত এখানে লিখেছি প্রায়। এরপরে যে কট 83 কে বের করবে কি হবে? 1 ডিভিশন 1083। তাহলে আমরা এখানে 10 তো দেওয়া আছে, তাহলে আমরা এখানে প্রেস করে 62টাকে 83 করে দিলাম, ইকুয়াল টু দিলাম। দেখো এবার মানটা বের হয়ে গেছে 0.1227845 এখান থেকে আমরা 4 ঘর পর্যন্ত লিখবো, অর্থাৎ 4 ডিজিট পর্যন্ত লিখবো। তাহলে 7 পর্যন্ত লিখবো। 7 এর পরের অঙ্কটা হচ্ছে বা ডিজিটটা হচ্ছে যে 8, তাহলে এটার সাথে 1 যোগ হয়ে এটা 8 হয়ে বসবে। তাহলে 0.1228 প্রায় এভাবে বের করলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো এটা খুব সহজে কিভাবে বের করতে হয় সেটা বুঝে গেছো। চলো এবার বাকিগুলো বের করে নিই। এবার sec 40 বের করব। তাহলে sec তো আমাদের ক্যালকুলেটরে নাই, তাহলে আমরা কিভাবে বের করব? sec এর বিপরীত হচ্ছে কি? cos। তাহলে 1 ডিভিশন cos 40 দিলেই মানটা চলে আসবে। দেখো প্রথমে আমি ক্যালকুলেটর অন অবস্থায় প্রথমে কি করব? 1 প্রেস করলাম, এরপরে ডিভিশন, এরপর এখান থেকে cos 40 প্রেস করলাম, এরপর ইকুয়াল। দেখো মান আসছে 1.305407289। এখান থেকে আমি 4 ডিজিট পর্যন্ত লিখবো, তাহলে 1.3054 পর্যন্ত লিখে প্রায় দিব। দেখো দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত লিখে আমি প্রায় দিয়েছি। ঠিক আছে, ঠিক একইভাবে এবার আমরা বের করব sec 55, অর্থাৎ 1 ডিভিশন cos 55 দিলে হয়ে যাবে। তখন আমরা এখানে কফির জায়গায় যেখানে 40 লিখেছি সেখানে 55 দিলে ইকুয়াল দিলে কিন্তু মানটা বেড়ে গেছে। দেখো 1.743446 এখান থেকে আমরা 4 ডিজিট পর্যন্ত লিখবো, 1.7434 পর্যন্ত লিখবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে 1.7434 পর্যন্ত লিখলাম, অর্থাৎ 4 ডিজিট পর্যন্ত লিখলাম। ঠিক একইভাবে আমি তোমাদেরকে এই বাকিগুলো করে দেখাচ্ছি। বাকিগুলো বের করে দেখালাম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দেবে। আর ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং লাইক করবে। চলো এবার বাকিগুলো দেখে নিই। আমি 55 পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছি, এবার 62, যেমন sec 62 সমান 1 ডিভিশন cos 62 ইকুয়াল টু 2.1301 প্রায়। এরপরে sec যে 83 ইকুয়াল টু 1 ডিভিশন cos 83 ডিগ্রি ইকুয়াল টু 8.2055 প্রায়। এরপরে সর্বশেষ cosec 40 ডিগ্রি। তাহলে কোসেক হচ্ছে কি? সাইনের বিপরীত। তাহলে কোসেকের বিপরীত হচ্ছে কি? সাইন। তাহলে আমরা কি করব? 1 ডিভিশন সাইন 40 ডিগ্রি লিখব। তাহলে 1 ডিভিশন সাইন 40 ডিগ্রি ইকুয়াল টু 1.5557 প্রায়। এরপরে কোসেক 55
ডিগ্রি ইকুয়াল টু 1 ডিভিশন সাইন 55 ডিগ্রি ইকুয়াল টু 1.2208 প্রায়। এরপরে কোসেক 62 ডিগ্রি ইকুয়াল টু 1 ডিভিশন সাইন 62 ডিগ্রি ইকুয়াল টু 1.1326 প্রায়। এরপরে কোসেক 83 ইকুয়াল টু 1 ডিভিশন সাইন 83 ডিগ্রি ইকুয়াল টু 1.0075 প্রায়। আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। এরই মাধ্যমে জোড়াই কাজ 1 নাম্বারটা আমরা সমাধান করলাম। এবার জোড়াই কাজ 2 নাম্বার। 2 নাম্বারে আমাদেরকে বসে সাইন 32 ডিগ্রি, কস 36 ডিগ্রি, tan 52 ডিগ্রি, cot 61.5 ডিগ্রি, sec 72.6 ডিগ্রি অর্থাৎ কোসেক সিএসসি 15 ডিগ্রি অনুপাতগুলোর মান বের করো। আমরা এখানে 1 2 3 এই তিনটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে বের করতে পারবো। বাকি তিনটা আমাদের একটু মনোযোগ দিয়ে করতে হবে, অর্থাৎ অন্য একটা টেকনিক ফলো করে আমাদেরকে এটা করতে হবে। শুরুতে সহজ তিনটার সমাধান আমরা একটু দেখে নিই। সাইন 32 ডিগ্রি, প্রথমে সাইন প্রেস করব, এরপরে 32, এরপরে ইকুয়াল পেয়ে গেলাম আমরা আমাদের মান 0.529919264। আমরা 4 ঘর পর্যন্ত লিখবো, অর্থাৎ দশমিক পরে 4 ডিজিট, এখানে 99 পর্যন্ত লিখবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, লিখে দিলাম সাইন 32 ডিগ্রি ইকুয়াল টু 0.5299 প্রায়। ঠিক একইভাবে আমরা কসটা বের করব। প্রথমে কস প্রেস করব, এরপরে 36 প্রেস করব, এরপরে ইকুয়াল দেব। যে দেখো মানটা পেয়ে গেছি। এখান থেকে আমরা 4 ডিজিট পর্যন্ত লিখব। দেখো লিখলাম যে cos 36 ডিগ্রি ইকুয়াল টু 0.8090 প্রায়। এবার আমরা বের করব tan 52। প্রথমে tan প্রেস করব, এরপরে আমরা প্রেস করব 52 ইকুয়াল টু মানটা পেয়ে গেছি 1.279941632। আমরা এখান থেকে 4 ডিজিট পর্যন্ত লিখব। দেখো 4 ডিজিট পর্যন্ত লিখলাম 1.2799 প্রায়। তাহলে আমরা যে ক্যালকুলেটরের যে তিনটা আছে এখানে, যে সাইন কস ট্যান, এই তিনটা দিয়ে কিন্তু মানগুলো বের করে নিলাম। এবার বাকি তিনটা কিভাবে বের করতেছি দেখো। আমরা বের করতেছি কট, তাহলে কটের বিপরীত হচ্ছে ট্যান। তাহলে কটের কি বের করতেছি 61.5 ডিগ্রি বের করতেছি। তাহলে 1 ডিভিশন ট্যান 61.5 ডিগ্রি ইকুয়াল টু 0.5430 প্রায়। এরপরে বের করতেছি যে sec 72.6 ডিগ্রি, তাহলে সেকের বিপরীত হচ্ছে কি কস। তাহলে 1 ডিভিশন cos 72.6 ডিগ্রি আমরা ক্যালকুলেটরে প্রেস করলে পেয়ে গেছি 3.3440 প্রায়। এরপরে 6 নাম্বার দেখো যে সিএসসি 15 ডিগ্রি অর্থাৎ কোসেকের বিপরীত হচ্ছে সাইন, সেজন্য 1 ডিভিশন সাইন 15 ডিগ্রি। তাহলে 1 ডিভিশন সাইন 15 ডিগ্রি দিলে আমরা পাই ক্যালকুলেটরের মাধ্যমে 3.8637 প্রায়। তাহলে আশা করছি তোমরা এটাও খুব ভালো মতো বুঝতে পেরেছো। আমি তবুও তোমাদের জন্য যে 4 নাম্বারটা cot 61 কিভাবে বের করছি সেটা একটু করে 61.5 ডিগ্রি কিভাবে বের করছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে প্রথমে 1 প্রেস করলাম, এরপরে ডিভিশন, এরপরে tan এখান থেকে প্রেস করলাম, tan প্রেস করলাম কোথা থেকে, এখান থেকে ক্যালকুলেটর থেকে, এরপরে কত 61.5 ইকুয়াল টু দিলাম। দেখো মানটা চলে আসছে 0.5429। হ্যাঁ, 29 এর পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5, সেজন্য 29 এর সাথে আমরা 1 যোগ করে দিলে এটা 30 হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এরই মাধ্যমে আমরা জোড়াই কাজ 2 নাম্বারটাও সমাধান করে নিলাম। এখন দেখো গণিত শিক্ষক এবার রিনা, অবি ও মিতাকে বললেন, এখন গাছে না উঠেও গাছের উচ্চতা মাপার প্রয়োজনীয় জ্ঞান তোমরা অর্জন করেছো। এসো এবার ক্লাসের সকল শিক্ষার্থী মিলে নিচের কাজটি করো। আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে দলগত কাজ অর্থাৎ প্রজেক্ট এই কাজটি করব। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। গণিতের শিখন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিগুণমিতি এর 7ম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল
তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমাদের বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকড় অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর 7ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।